দিন আমি একসঙ্গে পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বেশি কথা বলার সুদ করে বরাবর উপদেশটা বানাতে দেখে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক ওই মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি। না তখন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল। ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব থেকে তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি চালু রাখতে। তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই, তোমার বলে রাখি, যদি কোনো পোস্ট ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। 30% তার হিসাব করলে 30% শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন 40-47% কেমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিনটনে তোমার যাওয়া না, হিলারি ক্লিনটনে